1991 সালে থিয়েটার হলে এক ফিল্ম রিলিজ হয় ফুল আওর কাটে। এই ছবির অ্যাক্টর অ্যাক্ট্রেস দুজনেই নবাগত ছিলেন, যাদের লঞ্চ করা হয়। অভিনেত্রী মধু বাকি সেই সময়কার অ্যাক্ট্রেসদের মতো সুন্দরী ছিলেন, কিন্তু অ্যাক্টর অজয় অন্য ধরনের ছিলেন, যিনি সেই সময়কার হ্যান্ডসাম হিরোদের মতো ছিলেন না। রোগা পাতলা চেহারা আর চকচকে কালো ত্বক আর চোখের উপর ঝুলন্ত চুল, আর হাসলে চিরকুটের মতো দেখাতো। अबे नहीं यार, शादी नहीं, शादी वाली पक्की हो गई है। शादी वाली? क्या बात है उसमें, ऐसी लड़की तो मैंने आज तक नहीं देखी। এই আনকনভেনশনাল লুক আর নতুন চেহারা হওয়া সত্ত্বেও এমন কিছু হয় যে এই 22 বছরের সাধারণ ছেলে সবাইকে দিবানা বানিয়ে দেয়। मुझे मालूम है कि आपके सामने कोई जीते जी सर नहीं झुकाता तो आप उसकी गर्दन कटवा देते हैं। अरे अगर मुझे भी झुकाना था तो मेरी भी गर्दन कटवा देते, लेकिन आपने तो मेरा कलेजा निकाल लिया। তার মধ্যে এমন কিছু গুণ ছিল যার ফলে তার প্রথম ছবিতেই তিনি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জিতে নিজেকে বলিউডে এস্টাবলিশ করে নেন আর দি অ্যাকশন কিং এর টাইটেলও হাসিল করে নেন। যাকে সবাই রিক্সাওয়ালার মতো দেখতে বলে রাগাতেন, সেই ছেলে 34 বছর ধরে বলিউডে রাজ করতে থাকেন। আর তিনি সেই সময়কার প্রায় সব সুন্দরী অভিনেত্রীদের ডেট করেন, কারো মন ভাঙেন, কারো সাথে বিবাহ করেন। আজ সেই ছেলে একটা ছবির জন্য প্রায় 40 কোটি টাকা ফিস নেন, আর বলিউডের প্রথম এমন অভিনেতা যার নিজের প্রাইভেট জেট আছে। उन चीजों की स्मगलिंग करता हूं जिनकी इजाजत सरकार नहीं देती, उन चीजों की नहीं जिनकी इजाजत जमीर नहीं देता। আর এই অদ্ভুত সফলতার গল্প হলো অভিনেতা অজয় দেবগনের, যেটা সেই সব লোকেদের কাছে এক উদাহরণ যারা নিজের কালো স্কিন আর কালো লুককে নিয়ে ডাউন ফিল করেন আর ডিপ্রেস থাকেন, কিন্তু অজয় সেখানে নিজেকে প্রমাণ করেন যেখানে লুক খুব জরুরি, কারণ ফিল্মি পর্দায় কোনো লিড অভিনেতা অভিনেত্রীর বডি, রং আর পার্সোনালিটি দেখা হয়। কিন্তু যখন অজয় নিজের প্রথম ছবি ফুল আর কাটেতে বড় পর্দায় প্রথমবার এন্ট্রি করেন, তখন তার আন্দাজের আগে কারো নজর তার রং অ্যাবডোমেন্টের উপর যায়নি, যে তার সিক্স প্যাক আছে কিনা, ড্যান্স কীরকম করে, অথবা কতটা চকলেটি দেখতে। ফুল আউর কাটে ছবির ডাইরেক্টর কুকু কোহলি এই ছবিতে দুটো চালু বাইকের মাঝখানে দাঁড়িয়ে ব্যালেন্স বানিয়ে ডিফারেন্ট স্টাইলে অজয়ের ধামাকাদার এন্ট্রি করান। যদিও এই সিন করার সময় তার আঘাত লাগে, কিন্তু এই ছবির অ্যাকশান ডাইরেক্টরের ছেলে এই অ্যাকশানের সাথে কোনো সমঝোতা করেননি। আর অজয়ের এই আইকনিক স্টাইল এত পপুলার হয় যে বেশ কিছু ছবিতে এটা কপি করা হয়, আর কিছু ছবিতে তো আগে গিয়ে অজয় দেবগন আর রোহিত শেট্টি এটা রিক্রিয়েট করেন। এই ছবিকে ক্রিটিক্স আর দর্শকরা পজিটিভ রিভিউ দেয়, আর 3 কোটি টাকায় তৈরি ছবি 12 কোটি টাকা কালেকশন করে বক্স অফিসে কামাল করে দেয়। हाँ, रिश्ते में वो मेरा बाप जरूर है, मगर कर्म से वो एक ऐसा नाग है जिसने मेरी सारी जिंदगी डस ली। उसने मेरे बचपन के अरमानों का गला घोट दिया। নদীম শ্রবণের মিউজিকে তৈরি এই ছবির গান সুপার ডুপার হিট হয়। धीरे धीरे प्यार को बढ़ाना है, এই গান ছাড়াও বাকি গানও সুপার হিট হয়। जिसे देख मेरा दिल धड़का, मेरी जान तड़पती है, तुमसे मिलने को दिल करता है रे बाबा, तुमसे मिलने को। दुनिया से अब न डरूं, तुझी से मैं प्यार करूं, दिल ये कहता है कानों में तेरे। এইভাবে বক্স অফিসে এই ছবি সুপার ডুপার হিট হয়, আর অজয় দেবগন এক অ্যাকশন হিরো হিসাবে পরিচিতি পেয়ে যান, আর জনপ্রিয় ডায়লগ ডেলিভারির জন্য তার প্রশংসা হয়। मैं उनमें से नहीं जो अपने फायदे के लिए कुछ भी कर डालते हूँ। बेटे, इन्होंने अपने लिए नहीं, मंदिर की मर्यादा की रक्षा के लिए त्रिशूल चलाया था। जो माँ को ना समझ पाया हो वो मर्यादा क्या समझेगा। যে অভিনেত্রীরা তার লুকের কারণে প্রথমে তার সাথে কাজ করতে মানা করে দেন, আর এই ছবির সফলতার পর
তারাও অজয়ের সঙ্গে জড়ি বানাবার জন্য অ্যাপ্রোচ করতে থাকেন। তার মধ্যে একজন ছিলেন করিশ্মা কাপুর। এরপর 1992 সালে অজয় আর করিশ্মার এক মার্শাল আর্ট বেসড মুভি জিগার ছবি আসে, যার কথা আমরা আগে গিয়ে বলবো। তো অজয় দেবগন কে ছিলেন, আর কিভাবে তিনি ফিল্মে আসেন, আর কেমনভাবে টপ পজিশন হওয়া সত্ত্বেও দেখতে দেখতে তিনি বলিউডের বড় স্টার হয়ে যান, আর কিভাবে বলিউডের নাম্বার 1 অভিনেত্রীর সাথে তার বিবাহ হয়, আর কেন এর পরেও তার অনেক এক্সট্রা ম্যারিটালের খবর শিরোনামে আসে, আর কেন তার উপর স্ক্রিপ্ট চুরি করার সঙ্গীন দোষ চাপিয়ে দেওয়া হয়। हमें तो अपनों ने लूटा, गैरों में कहां दम था। मेरी किश्ती थी डूबी वहां जहां पानी कम था। আর কেন বহু সমালোচিত স্বয়ংভূষন্ত গুরমিত রাম রহিমকে সাপোর্ট করার জন্য আর গুটকা বিক্রি করার জন্য খুব সমালোচনার শিকার হতে হয়, আর তার ফ্যানেরাই তাকে খারাপ কথা বলতে লাগে। আজকের এই এপিসোডে এই সমস্ত কিছুর কথা আপনাদের বলবো, আপনারা আমাদের সাথে থাকুন। 4টে ন্যাশনাল অ্যাওয়ার্ড, 3টে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড, আর ভারতের সর্বোচ্চ নাগরিক পুরস্কারের মধ্যে এক পদ্মশ্রী অ্যাওয়ার্ডে সম্মানিত অজয় দেবগন কখনো ফিল্মে তার বেজোড় অ্যাকশনের জন্য সুপারহিট হন, আর কখনো অ্যাংরি ইয়াং লাভার হয়ে সবার মন জয় করে নেন। कभी मुझको हंसाए कभी मुझको रुलाए मुझे कितना। তিনি তার সাইলেন্ট কমেডি দিয়েও সবাইকে খুব হাসান। ऐसी अफवाह फैलाते हो, ऐसे खूबसूरत, ऐसे मालदार खानदानी लड़की के बारे में शर्म आती है मुझे तुम जैसे लोगों पे। আবার কখনো নিজের ডায়লগে তিনি এত প্রশংসিত হন যেটা সবার মুখে মুখে ফেরে। इसे कहते हैं मार, खाने वाला भी रोए और मारने वाला भी रोए। आता मारी सटक ली है जय कान शिकरे आली रे आली आता तुझी भारी आली। অজয় দেবগনের জন্ম হয় 2রা এপ্রিল 1969 সালে দিল্লিতে। তখন তার নাম রাখা হয় বিশাল বীরু দেবগন। অজয় এক পাঞ্জাবি পরিবারের ছিলেন। তার বাবা বীরু দেবগন বলিউডের এক জনপ্রিয় অ্যাকশন কোরিওগ্রাফার ছিলেন। তার মা বীণা দেবগন এক ফিল্ম প্রডিউসার ছিলেন, আর অজয়ের কাকার ছেলে অনিল দেবগনও এক ফিল্ম ডাইরেক্টর আর স্ক্রিপ্ট রাইটার ছিলেন। অজয় মুম্বাইয়ের জুহুতে সিলভার বিচ স্কুল থেকে হাই স্কুলের পড়াশুনো শেষ করেন, আর ফের মিঠিবাই কলেজ মুম্বাই থেকে গ্র্যাজুয়েশন করতে থাকেন। যদিও কিছু রিপোর্টে বলা হয় নিজের অ্যাক্টিং ক্যারিয়ারকে আগে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অজয় কলেজ ড্রপ আউট হয়ে যান, আর অজয়ের ফিল্মি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ছিল, সেই কারণে তাকে ফিল্মে আসতে বেশি স্ট্রাগল করতে হয়নি। আর 1991 সালে তিনি ফুল और কাটে ফিল্মে লঞ্চ হয়ে যান। এরপর 1992 সালের ছবি জিগারও সুপারহিট হয়। ফিল্ম হিট হওয়ার পর অজয় দেবগন 1990-এর দশক থেকে 2000 দশক পর্যন্ত একের পর এক সুপারহিট ছবি ফিল্ম ইন্ডাস্ট্রিকে উপহার দেন। 1993 সালের ছবি সংগ্রাম, 1994 সালের ছবি বিজয়পথ, দিলবালে আর সোহাগ, এই সব ছবি সুপারহিট হয়। राह में उनसे मुलाकात हो गई। आपका ये डंडा झंडा लहराने के काम आएगा। इसे किसी जलसे के लिए संभाल के रखिए। हम आज आपके सामने अपने प्यार का ऐलान करते हैं। দিলবালে ছবির ডায়লগের ক্যাসেট আলাদা করে রিলিজ করা হয়, যেটা দর্শকরা এত কেনেন আর এত শোনেন যেটা সুপার ডুপার হিট হয়। ये सपना कौन थी? मेरी 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 अपनी। हमें तो अपनों ने लूटा, गैरों में कहां दम था। 1995 সালে ছবি আসে নাজায়েজ, হাকিকত, 1996 সালে জং, জান আর দিল জ্বলে। गिला मुझे हिंदुस्तान से नहीं, हिंदुस्तानियों से है। आज भी ये दिल चीर के देखो, मेरे मुल्क, मेरे देश का नक्शा अब भी छपा मिलेगा इस। 1997 সালের ছবি ইশক ব্লকবাস্টার হিট হয়। तुमने तो बाप बेटे के रिश्ते का मतलब ही बदल दिया।
इतना बड़ा धोखा, इतना बड़ा फरेब। 1998 সালের ছবি মেজর সাব, প্যার তো হোনাই থা আর জখম এইসব ছবি সুপারহিট হয়। सबको नचाऊं नच नच के दिखाऊं आ मुझको गले से लगा मुंडे से जरा आंख लड़ा। এর মধ্যে ছবি জখম অজয় দেবগনকে বেস্ট অভিনেতা হিসাবে ন্যাশনাল অ্যাওয়ার্ডে সম্মানিত করে। एक बात समझ ले आनंद, मेरे मरने के बाद मेरे शरीर को कचरे के डब्बे में फेंक देना, लेकिन मां के शरीर के साथ वही होगा जैसा मां चाहती थी। 1999 সালে অজয় দেবগনের কিছু ছবি রিলিজ হয়, যার মধ্যে হাম দিল দে চুকে সনমে তিনি এক অন্য ধরনের চরিত্রে অভিনয় করে আলোচকদেরও দিওয়ানা বানিয়ে দেন। এই ছবিতে অজয়ের এমন চরিত্র ছিল যে নিজের স্ত্রীকে তার প্রেমিকের সাথে মেলানোর চেষ্টা করেন আর পুরো সিম্প্যাথি নিয়ে যান। शादी सिर्फ जिस्म का रिश्ता नहीं, मन का मिलन है, आत्मा का रिश्ता है। जब से हमारी शादी हुई है मैं ये महसूस कर रहा हूँ कि तुम वो नंदिनी हुई नहीं जैसे मैंने पहली बार देखा था। আর হিন্দুস্তান কি কসম আর কাচ্চে ধাগে ছবি তাকে খুব লোকপ্রিয় বানায়। दिल का आना हाय हाय, दिल का जाना हाय हाय, ये आया। कैसी बेवकूफी की बातें कर रही है। जंग जब मुल्क तबाह करने के लिए हो तो ये नहीं देखा जाता कि वहाँ के रहने वाले किस मजहब के हैं। আর সাথে সাথে হোগি প্যার কি জিত, দিল ক্যা করে যেখানে সুপারহিট হয়, আর গ্যার আর তকশকের মতো ছবি ভালো না চললেও তার কেরিয়ারের উপর প্রভাব ফেলতে পারেনি। हमें ना भुलाना सजनी, हमें ना भुलाना, दूर नहीं जा। 2000 সালে অজয় দেবগনের ফিল্ম রাজু চাচা, 2001 সালের ছবি এ রাস্তে হ্যায় প্যারকে আর লজ্জা, এই সব ছবি সেইভাবে চলেনি। আর 2002 সালে ছবি আসে দি লেজেন্ড অফ ভগৎ সিং আর দিবাঙ্গি। 2003 সালের ছবি কায়ামত আর গঙ্গা জল বক্স অফিসে সুপার ডুপার হিট হয়। मुझे ढूंढने के लिए किसी गली मोहल्ले नुक्कड़ में जाने की जरूरत नहीं है। मैं कोई मुजरिम नहीं जो पुलिस से छुपता फिरूं। इस गलतफहमी में मत रहना साधु यादव। जब जिस दिन जरूरत पड़ी घसीट के कोतवाली लेके जाएंगे। और याद रखना, हमारी चाय बहुत कड़वी होती है। গঙ্গা জল ছবিতে অজয় দেবগনের খুব প্রশংসা হয়, আর এই ছবি বেস্ট ফিল্ম হিসাবে ন্যাশনাল অ্যাওয়ার্ড আর এক ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পায়। आपको गलतफहमी हो रही है। मैंने कोई माफी वाफी की बात नहीं की है। आपसे सफाई मांगी थी लिखत में, जो अब तक आपने मुझे नहीं। আর সেই বছরই অজয় দেবগনের মোট 7টা ছবি রিলিজ হয়, যেমন ভূত, কয়ামত, জমিন আর এলওসি কারগিল। काम हो जाएगा सर, इल बी डन। लेकिन मेरी एक रिक्वेस्ट है, चाय खाने के लिए हमें राशन न मिले, लेकिन एमिनेशंस की कमी बिल्कुल नहीं होनी चाहिए। 2004 সালে খাকি আর রেনকোট ফিল্ম আসে, আর খাকি ছবিতে তার অভিনয়ের এত প্রশংসা হয় যে অজয় একাই অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার আর বাকি স্টারদের উপর ভারী পড়েন। जो तूने मेरे साथ किया, मैं चाहता तो जेल से आते ही तुझे खत्म कर सकता था, लेकिन मैं जानता था कि जान तेरे लिए कोई मायने नहीं रखती। 2005 সালে ইনসান, ব্ল্যাকমেল, मैं ऐसा ही हूँ, ট্যাগো চার্লি আর শিখর সেইভাবে চলেনি, যদিও কাল আর অপহরণ ছবি হিট হয়। खुद को लेकर हम कभी परवाह नहीं किया था प्रेस भाई, लेकिन सवाल हमारे बाबूजी का इज्जत का था, वो बर्दाश्त नहीं करेंगे। 2006 সালে অজয় ওমকারা আর গোলমাল ছবিতে কাজ করেন, যেটা মনে রাখার মতো ছবি ছিল। हमारी जात तो खूब पहचानी है आपने वकील साहब, पर अपनी बेटी के दिल की बात नहीं सुन सके। तुम लोग कुत्ते की तरह मुझे घूर क्यों रहे हो? पहली बार मेरी शक्ल देखी क्या? आखिरी बार। क्यों, तू फिर से सुसाइड कर रहा है क्या? 2007 সালে ফিল্ম ক্যাশ, আগ আর 2008 সালে হল্লা बोल, সানডে আর গোলমাল রিটার্নসে অজয়কে অভিনয় করতে দেখা যায়। लेकिन आपकी शादी तो नहीं हुई ना? गुड। अब मैं लकी का छोटा भाई हूँ। टर्की शुरू हो गया। होलन सोलू। मुझे सनसेट्स बहुत पसंद है। पावर योगा करता हूँ। 2008 সালেই নিজের প্রথম ছবি ইউ মি আউর হাম ছবির ডাইরেকশন আর প্রোডাকশন করেন, যে ছবিতে তার স্ত্রী কাজল অভিনয় করেন, আর এই ছবি মোটামুটি চলেছিল। जब बचपन में एक बार मैं छोटा था तो एक लड़की थी जिसके साथ मुझे बैठना बातें करना अच्छा लगता था। वो लड़की मेरे साथ रहे, इसलिए मैं हमेशा अपने पास 2 टॉफी रखता था। 2009 সালে অজয় অল দি বেস্ট আর লন্ডন ড্রিমস ছবিতে কাজ করেন। और चल तू पिघल, हवा है तू बह निकल।
অজয় দেবগন 2010 সাল থেকে 2022 সাল পর্যন্ত প্রায় 33টা ছবিতে কাজ করেন, যার মধ্যে বেশিরভাগ ছবি সুপারহিট হয়। আর অজয়ের একটা ভিডিওতে তার সব ছবির ডিটেল বলা খুব মুশকিল। আর সেই জন্য আসুন আমরা জানি অজয়ের এই দশকে সব থেকে বেশি ইনকাম করা ছবি কোনটা। 2010 সালে রোহিত শেট্টির নির্দেশিত কমেডি ছবি গোলমাল। আর অজয়ের সব থেকে বেশি ইনকাম করা ছবির মধ্যে এটা একটা ছবি, আর যে ছবি 170 কোটি টাকারও বেশি কালেকশন করে। वसूली भाई, आपका पैसा तो भूल जाओ। क्यों? आपका जेट स्की का धंधा तो बर्बाद हो गया, इसलिए तो आपको छुड़ा है ताकि नया धंधा शुरू कर सके। 2012 সালে অজয় রোহিত শেট্টির ডাইরেকশনে বোল বচ্চন আর সন অফ সর্দার ছবি 150 কোটিরও বেশি ইনকাম করে। हमने पहले ही कहा था भले ही रिश्ता तोड़ दो लेकिन किसी का भरोसा ना तोड़ो। 2014 সালে রোহিত শেট্টি ডাইরেক্টেড ফিল্ম সিংঘম রিটার্নস বক্স অফিসে সুপার ডুপার হিট হয়। আর এই অ্যাকশন ছবি 219 কোটি টাকারও বেশি ইনকাম করে। सहारनपुर रेड लाइट एरिया में लड़कियां सप्लाई करता था और आज भी तेरी कुंडली मेरे हाथ में, क्योंकि जैसा मैंने कहा था तुझे कुत्ते की तरह यहाँ से घसीट के लेके जाऊंगा। 2016 সালে ফিল্ম শিবায়ে প্রায় 150 কোটি টাকা ইনকাম করে। शिवाय हर रैंक से परे है कर्नल साहब। इन पहाड़ों पे दो किस्म के लोग आते हैं, एक जो खुद की तलाश में है और दूसरे जिन्हें उसकी तलाश है। 2017 সালে রোহিত শেট্টি ডাইরেক্টেড ফিল্ম গোলমাল এগেইন দর্শকদের হাসাতে হাসাতে প্রায় 311 কোটি টাকা ইনকাম করে। ये लोग बोलते हैं तू बोला, भूत वूत घुस गया तेरे अंदर, बोलना क्या बोलती तू। এরপর 2018 সালে রাজকুমার গুপ্তা ডাইরেক্টেড রিড প্রায় 150 কোটি টাকা ইনকাম করতে সফল হয়। पहले आप हमारे आइडेंटिटी कार्ड्स चेक कर सकते हैं और हम लोगों की तलाशी भी ले सकते हैं। कल को कोई ये ना कहे कि हम इन्हें कुछ प्लाट किया है। 2019 সালের ফিল্ম টোটাল ধামাল আর দে দে প্যার দে ছবি 228 কোটি আর 143 কোটি টাকা ইনকাম করে। 2020 সালে অজয় দেবগনের ছবি তানহাজি দি আনসান ওয়ারিয়ার, আর এই ছবি 368 কোটি টাকা ইনকাম করে সব রেকর্ড ভেঙে দেয়। तू क्या मिटाएगा उस भगवे को जिसका ऐलान खुद आसमान करता है दिन में 2 बार, सूरज उगने से पहले और सूरज ढलने के बाद। 2021 সালে অজয় দেবগন হিস্টোরিক ফিল্ম ভোজ দ্য প্রাইভেট অফ ইন্ডিয়া আর রোহিত শেট্টির ডাইরেক্টেড অ্যাকশন ছবি সূর্যবংশীতে অভিনয় করেন। गाड़ी ऐसा हमेशा घुमा के क्यों आता है और तू हर बार हेलीकॉप्टर पे क्यों लटक। 2022 সালে অজয় দেবগন ডিজনি প্লাস হটস্টার ওয়েব সিরিজ রুদ্র দি এজ অফ ডার্কনেসের সাথে ওটিটি ডেবু করেন। আর এই বছরই অজয়ের তৃতীয় ডাইরেক্টেড ফিল্ম রানওয়ে 34 রিলিজ হয়। आपने मुझे सिर्फ 3 महीने के लिए सस्पेंड क्यों किया? मेरे करियर पे हमेशा के लिए एक दाग रहेगा। कैप्टन, इस दाग को आप हमेशा याद रखिएगा। এরপর অজয়কে সঞ্জয় লীলা বানসালির ছবি গাঙ্গুবাই কাঠিয়াবাড়িতে অভিনয় করতে দেখা যায়। कमीज के फटने से बेइज्जती हुई और इन औरतों को बेघर करके इनकी बेइज्जती नहीं होगी। लाला को घर बसते हुए देखना पसंद है, उजड़ते हुए नहीं। ফের তাকে এস রাজা মৌলির RRR ক্যামিও রোলেও দেখা যায়। इस गोली की कीमत जानते हो? कहते हैं बाजार में 15 रुपए की मिलती है, लेकिन एक बार एक गोरे ने मुझे समझाया था कि इसका असली मोल कैसे करते हैं। 2022 সালেই অজয় দেবগনের দ্বিতীয় সবথেকে বেশি ইনকাম করা ছবি দৃশ্যম 2 রিলিজ হয়। অভিষেক পাঠক ডাইরেক্টেড এই ছবি 345 কোটি টাকারও বেশি ইনকাম করে, আর এই ছবি সুপার ডুপার হিট হয়। अच्छा, अब एंडिंग में एक प्रॉब्लम है। क्या? हीरो जेल जा रहा है, पब्लिक को ऐसी एंडिंग पसंद नहीं आएगी। अगर पिक्चर को हिट होना है तो उसका जीतना बहुत जरूरी है। দৃশ্যম 2 2015 সালে আসা দৃশ্যমের সিকোয়েল ছিল, আর 2021 সালের মালায়ালাম ছবির রিমেক ছিল। আর এই ছবিতে এক ভালো আর কঠোর পুলিশ অফিসারের ভূমিকায় টাব্বুকে অভিনয় করতে দেখা যায়। आजकल अच्छे पड़ोसी मिलना मुश्किल है,
तुम लोग बेकसूर होने की एक्टिंग कर रहे थे और ये तुम्हारी पड़ोसी होने की। এরপর 2023 সালে অজয়ের ছবি আসে ভোলা, যে ছবিতে টাব্বুকে অজয়ের সাথে ফের অভিনয় করতে দেখা যায়। आज नहीं, आज मौत महाकाल को चढ़ा कर आया। দৃশ্যম 2তে অজয় দেবগন আর টাব্বুর অভিনয়কে যেখানে সবাই খুব পছন্দ করে, আর ভোলা ছবিতে দুজনকে একসাথে দেখে দর্শকরা দিবানা হয়ে যায়, যেখানে ফের দুজন দুজনকে চেস করতে দেখা যায়। मैंने कहा था आता है, ये नहीं कहा था चलाऊंगा। साले हथकड़ी खुली नहीं और शुरू हो गई रंगबाजी। हाँ, शक्ल देखकर चार्जशीट बनाने लग गई आजकल पुलिस। शक्ल नहीं अक्कड़ देख के। 2024 সালে অজয়ের 5টা ছবি রিলিজ হয়, যেমন ময়দান, আরো মে কাহা দম থা আর শয়তানে তার অভিনয়ের সবাই প্রশংসা করে। रविंद्र जी, मैं ऐसे प्लेयर्स ढूंढ रहा हूँ जिन्हें मैं किसी भी पोजीशन पे खिला सकूं, लेकिन हमें गोलकीपर थोड़ा लंबा चाहिए। अगर आप लोगों को एशियन गेम्स में जाना है तो अपने गेम का लेवल ऊंचा करना होगा। আর এই বছরেই তার মোস্ট অ্যাওয়ার্ডেড সিকুয়াল সিংঘাম এগেন আর অনিস বাসমির ডাইরেক্টেড অ্যাকশন থ্রিলার নাম রিলিজ হয়। गूगल पे बाजीराव सिंघम टाइप कर ले, पता चल जाएगा तेरा बाप चीज क्या। 2025 সালে অজয় দেবগনের এখনো পর্যন্ত 3টে ছবি রিলিজ হয়, যেমন আজাদ, রেডি 2 আর মারাঠি ফিল্ম মা। आपके नाम सर्च और सीजर वारंट है दादा मनोहर भाई, घर ऑफिस फाउंडेशन। দুটো আরও ছবি এই বছর রিলিজ হতে পারে, যেটা প্রায় রেডি আছে। এই ছবি হলো সন অফ সর্দার 2 আর দে দে প্যার দে 2। আর সাথে সাথে পরের বছর 2026 সালে অজয়ের আরও দুটো ছবি রিলিজ হওয়ার জন্য তৈরি আছে, যেমন রেঞ্জার আর ধামাল 4। অজয় দেবগন কমার্শিয়াল ব্লকবাস্টার ফিল্ম থেকে নিয়ে ক্রিটিক্যাল মুভিও করেন। আর সব থেকে বড় কথা হলো, নিজের কেরিয়ারে কখনো কোনো অবস্থায় ইন্ডাস্ট্রি থেকে তিনি বেরিয়ে যাননি, ব্রেকও নেননি, আর তাকে কখনো আউটডেটেড বলা হয়নি। তিনি সময়ের পরিবর্তনের সাথে সাথে পা মিলিয়ে চলতে থাকেন, আর অভিনয়ের সাথে সাথে ফিল্মের প্রোডাকশন আর ডাইরেকশন করতে থাকেন। তাতে কখনো তিনি খুব সফল হন, আবার কখনো পয়সাও ডোবে, কিন্তু তবুও কখনো এমন সময় আসেনি যে তাকে ভাবতে হয়। অর্থাৎ তিনি এক সফল অভিনেতার সাথে সাথে এক সফল ডাইরেক্টর আর এক সফল প্রডিউসার ছিলেন, আর আজও সফলতার সাথে নিজের কেরিয়ারকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। অজয় দেবগনের নিজের জীবনের দিকে তাকালে দেখা যায় যে তিনি খ্যাতনামা অভিনেত্রী কাজলের সাথে বিবাহ করেন। তিনি প্রথমবার 1995 সালে ফিল্ম হালচালের সেটে কাজলের সাথে দেখা হয়, আর 1999 সালে দুজনে বিবাহ করেন। তাদের 2 বাচ্চা হয়, মেয়ে নিয়াশা আর ছেলে যুগ। অজয় আর কাজল বিবাহের আগে আর পরে অনেক ছবিতে একসাথে অভিনয় করেন, যেমন প্যার তো হোনাই থা, ইস্ক আর দিল কেয়া করে আর তানহাজি। যদিও কাজলের সাথে বিবাহের আগে আর বিবাহের পরেও অজয় দেবগন নিজের অ্যাফেয়ার্স নিয়ে খুব চর্চায় ছিলেন। 34 বছরের লম্বা কেরিয়ারে তার নাম ইন্ডাস্ট্রির প্রায় 7 অভিনেত্রীর সাথে জোড়ে, যখন তিনি তার চাউনি আর টপ আন্দাজে হাসিনাদের নিজের ভালোবাসার জালে জড়িয়ে নেন। এই লিস্টে সবার প্রথমে নাম ছিল অভিনেতা রবিনা ট্যান্ডনের, আর এই অ্যাফেয়ারের খুব চর্চা হয়। দিলবালে ছবি শুটিংয়ের সময় রবিনা আর অজয় দেবগন দুজনে দুজনের কাছে চলে আসেন, কিন্তু কিছুদিন পরেই দুজনে আলাদা হয়ে যান। যদিও এই ব্রেকআপের জন্য অজয়কে দায়ী করা হয়, খবরে শোনা যায় অজয়ের সাথে সম্পর্ক ভাঙার পর রবিনা ডিপ্রেশনে চলে যান, আর তিনি নিজের সাথে কিছু খারাপ করার কথা ভাবেন। কিন্তু অজয় এটাকে রবিনার পাবলিসিটি স্ট্যান্ড বলেন, আর রবিনার থেকে আলাদা হয়ে যান। যদিও এই সম্পর্কে সত্যিটা কি বলা খুব মুশকিল। আর অজয় ভালোবাসেন করিশ্মা কাপুরকে। বলা হয় করিশ্মা কাপুরের জন্য তিনি রবিনার সাথে ব্রেকআপ করেন। ফিল্ম জিগারে করিশ্মা কাজ করার সময় অজয় করিশ্মার কাছে চলে আসেন, আর শোনা যায় তখন অজয় নিজের ছবিতে করিশ্মাকে নেওয়ার সুপারিশ করেন, যাতে দুজনে একসাথে সময় কাটাতে পারেন। खेलो मेरे जिस्म से, बुझा लो अपने तन की आग जो वासना का धुआं उगल रही है। फूंक डालो शोलों में औरत की मर्यादा और अपनी शराफत को भटका दो मुझे मेरे मकसद से। রবিনা অজয়ের উপর দোষ চাপান। করিশ্মার জন্য তার থেকে বেশ কিছু ছবি কেড়ে নেওয়া হয়,
কিন্তু এই সম্পর্ক বেশি দিন চলেনি আর ফের অজয় দেবগনের নাম অভিনেত্রী মনীষা কৈরালার সাথে জুড়তে থাকে। ধনবান ছবির শুটিংয়ের সময় মনীষা আর অজয় দেবগন কাছাকাছি চলে আসেন, কিন্তু এই সম্পর্কও বেশি দিন চলেনি আর দুজনে দুজনের থেকে আলাদা হয়ে যান। এরপর অজয়ের জীবনে আসে কাজল আর দুজনের বিবাহ হয়ে যায়। কিন্তু কাজল এই বিবাহ খুব তাড়াতাড়ি করে ভুল করেন, কারণ বিবাহের পরেও অজয় দেবগন বদলাননি আর তার এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের খবর সামনে আসতে লাগে, যার মধ্যে সব থেকে প্রথমে অজয় দেবগন আর অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের রিলেশনের খবর শিরোনামে আসে। ফিল্ম ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই শুটিংয়ের সময় দুজনের মধ্যে রোমান্স শুরু হয়ে যায়। ফের কাজল খুব রেগে যান। বলা হয় যখন এই খবর কাজল জানতে পারেন তখন তিনি অজয়কে কঙ্গনার সাথে ফিল্ম করতে বাধা দেন আর এইভাবে এই সম্পর্ক দি এন্ড হয়। কিন্তু অজয় দেবগন এর পরেও নিজের বিবাহ আর স্ত্রীকে সিরিয়াস নেননি আর কিছুদিন পর তার জীবনে আসে নতুন অভিনেত্রী ইলিয়ানা ডিক্রেজ। এদের দুজনের রিলেশনের ফলে কাজল আর অজয়ের বিবাহিত জীবন খুব সমস্যায় পড়ে যায়, কিন্তু ফের নিজের রিলেটিভের বোঝানোর পর কাজল মানেন আর অজয় ইলিয়ানার থেকে দূরে সরে যান। এরপর কিছু সাল সব ঠিকঠাক চলে, কিন্তু ফের ফিল্ম দে দে প্যার দে দেতে অজয় দেবগন এক নতুন অভিনেত্রী রাকুল প্রীতের সাথে কাজ করেন আর তার সাথে লুকিয়ে লুকিয়ে দেখা করার খবরও সামনে আসে। ফের অজয়ের আর একবার এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের খবর মিডিয়ার শিরোনামে আসে আর দুজনকে শুটিংয়ের পরও অনেক জায়গায় স্পট করা হয়। এরপর কাজল আর অজয়ের মধ্যে কিভাবে বোঝাপড়া হয় বলা খুব মুশকিল, কিন্তু পাবলিক প্ল্যাটফর্মে তাদের দুজনের খারাপ সম্পর্ক পরিষ্কারভাবে দেখা যেতে লাগে। আর যেটা সবাই নোটিশ করতেন, অনেক ভিডিও সামনে আসে যেখানে দেখা যায় যখন অজয় টাব্বুর সাথে থাকেন তখন খুশিতে কথা বলতে দেখা যায় আর কাজলের সাথে মুখ ভার করে অন্যদিকে তাকিয়ে থাকেন। আর কাজলও যখন নিজের হিট জুড়ি শাহরুখ খানের সাথে হতেন তখন খুশিতে হাসতে আর কথা বলতে দেখা যেত। আর অজয়ের সাথে জোর করে স্টেজ শেয়ার করতে দেখা যায়। যদিও এখনও দুজনে একসাথে ছবি তৈরি করছেন আর বাচ্চাদের দেখাশোনাও করছেন আর মনে হয় কিছু বোঝাপড়ার মধ্যে দিয়ে তারা দুজনে এটা করছেন। অজয় দেবগনকে নিয়ে অনেক দিন আগেই আর একটা গল্প সামনে আসে, যে গল্প অভিনেত্রী টাব্বুর ছিল আর টাব্বু নিজের বিবাহ না হওয়ার জন্য এক ইন্টারভিউয়ে বলে, मेरा कजिन समीर आर्या और अजय देवगन पड़ोसी थे। ये दोनों ही मुझ पर नजर रखते थे और पीछा करते थे। अगर कोई लड़का मेरे पास भी दिखता था तो दोनों मिलकर उसकी पिटाई कर देते थे। इसी वजह से आज तक मैं सिंगल हूँ और इसकी वजह सिर्फ अजय है। বলা হয় টাব্বু অজয় দেবগনকে ভালোবাসতেন, কিন্তু এই সম্পর্ক বিবাহ পর্যন্ত যায়নি আর এর জন্য দায়ী ছিলেন অজয় নিজে, কারণ সেই সময় অজয় বিভিন্ন ফেভারিট অভিনেত্রীদের ট্রাই করতে থাকেন। এখন আমরা কথা বলবো অজয় দেবগনের কিছু বড় অভিযোগের উপর। নিজের কেরিয়ারে অজয়ের উপর কিছু অদ্ভুত অভিযোগ চাপানো হয় আর অনেকবার তার ফ্যানেরাও তার উপর রেগে যান। যখন অজয় দেবগন বিমল পান মশলার অ্যাড করেন তখন তার ফ্যানেরা ইন্টারনেটে তাকে ট্রোলিং করতে থাকে। আর যেখানে এইভাবে ট্রোলিং করার জন্য অক্ষয় কুমার পান মশলার অ্যাড ছেড়ে দেন, কিন্তু অজয় এই সব পরোয়া করেননি আর তিনি বিমল পান মশলার অ্যাড করতে থাকেন। 2010 সালে অজয় দেবগনের উপর ফিল্ম মেকার মহেশ ভাট তার ফিল্ম ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাইয়ের স্ক্রিপ্ট চুরি করার দোষ চাপান। মহেশ ভাট বলেন তার কাছে এই স্টোরির কপিরাইট আছে, কিন্তু পরে গিয়ে এটা দুজনের মধ্যে মিটমাট হয়ে যায় আর দুজনের ঝামেলা মিটে যায়। এইভাবে 2012 সালে সন অফ সর্দার, ইয়ামলা পাগলা দিবানা 2 ছবির রিলিজ ডেট নিয়ে অজয় আর সানি দেওয়ালের সাথে লিগাল ফাইট হয়।
অজয়ের উপর বেশি স্ক্রিন রিজার্ভ অন্যায়ভাবে করার আরোপ লাগে, যদিও পরে গিয়ে অজয় কোর্টের বাইরে এই ঝামেলা মিটিয়ে নেন আর দুই ছবি একই দিনে রিলিজ হয়। এরপর 2015 সালে অজয় দেবগনের প্রোডাকশন কোম্পানি নিজের ফিল্ম দে দে প্যার দে রিলিজকে নিয়ে ঝামেলায় পড়ে যান। ফিল্মে ব্যভিচারকে সায় দেওয়ার জন্য আর মহিলাদের অপমান করার আরোপ লাগে, যদিও এরপর অজয় ফিল্মকে বাঁচাতে আর সাফাই দিতে গিয়ে বলেন যে এটা একটা কমেডি ছবি আর লোকেদের এতটা সিরিয়াসভাবে এটাকে নেওয়া উচিত নয়। এইভাবে করণ জোহরের ছবি এ দিল হ্যায় মুশকিল আর অজয় দেবগনের শিবায়ের ট্রেলার রিলিজ হওয়ার পর কে এ দিল হ্যায় মুশকিল ছবির পক্ষে পক্ষপাতপূর্ণ সমীক্ষা করেন। এই অভিযোগ অজয়ের পক্ষ থেকে লাগানো হয়। এরপর অজয় বলেন করণ জোহর নিজের ফিল্মের তারিখ আর অজয়ের ছবির খারাপ সমালোচনা করার জন্য কে অনেক পয়সা দিয়েছিলেন আর এই মামলাও অনেক দিন ধরে চলে। আর 2015 সালে চেন্নাইয়ে বন্যার সময় অজয়ের ছবি দৃশ্যম রিলিজ প্রমোশন করার জন্য তার খুব সমালোচনা হয়। আর 2020 সালে অজয় দেবগনকে এক কন্ট্রোভার্সিয়াল স্বয়ম্ভু শান্ত গুরমিত রাম রহিমকে সাপোর্ট করার জন্য তার সমালোচনা করা হয়, যাকে গম্ভীর ধারাতে দোষী প্রমাণ করা হয়। অজয় সন্ত বাবার সমর্থনে টুইট করে তাকে খুব ভালো সন্ত বলেন, যদিও পরে অসুবিধা হওয়ার জন্য সেই টুইটকে ডিলিট করে দেন। 2001 সালে সরকারের নতুন ফার্ম লসকে সমর্থন করেন, তখন লোকেদের এক বড় অংশ তার খুব আলোচনা করে আর তাকে অসংবেদনশীল বলে। 2001 সালে অজয় দেবগনের উপর গীতকার জাভেদ আখতার তার হিট গান बोलो तारार জন্য রিয়েলিটি না দেবার জন্য তার উপর দোষ চাপানো হয়, যদিও অজয়ের প্রবক্তা এই আরোপ অস্বীকার করেন আর আগে গিয়ে এই ঝামেলা মিটিয়ে নেওয়া হয়। আর এটা তো হলো অজয় দেবগনের নাম করা দোষ আর বিবাদের কথা। তার কিছু ভালো কাজের কথা আমরা বলি। তিনি অনেক চ্যারিটি অর্গানাইজেশনের সাথেও আছেন, তার মাধ্যমে সাধারণ গরিব মানুষের জন্য তিনি কাজ করেন। তিনি আজও একটা ছবির জন্য 25 থেকে 40 কোটি টাকা ফিস নেন আর তার নেটওয়ার্ক 427 কোটি টাকা। অজয়ের পাশে মার্সিডিজ জেড ক্লাস, রেঞ্জ রোভার বো, মাসেরাটি, ফেরারি, BMW Z4 আর টয়োটা সিলিকি কারের মতো গাড়ি আছে, যেটা তার বাংলোর শান বাড়ায়। আর এর মধ্যে কাজলের নেটওয়ার্ক আর গাড়ি সামিল নেই। নিজের প্রফেশনে অনেক দোষ আর আরোপের সামনাসামনি করা সত্ত্বেও অজয় দেবগন ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির এক সম্মানিত অভিনেতা মানা হয় আর ইন্ডাস্ট্রিতে তার এক আলাদা সম্মান আর পরিচিতি আছে। তো বন্ধুরা, আমাদের আজকের এই ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই বলবেন। আর অজয় দেবগনের কোন ছবি আপনাদের সব থেকে বেশি পছন্দ সেটাও শেয়ার করতে ভুলবেন না। তো ফের কোনো নতুন গল্প নিয়ে পরের এপিসোডে দেখা হবে আপনাদের সাথে। নমস্কার।